লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে করবো রায়মাটি প্রশ্নবিদ্যা ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের 5 নম্বর স্কুলটার নাম বলছে চাকদা বাপুজি বিদ্যা মন্দির। তো চলো কথা না বাড়িয়ে স্কুলগুলো আমরা কমপ্লিট করে ফেলি। প্রথম প্রশ্ন, একে দেখে এটা অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে মাউন্ট তৈবকল। অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট তৈবকল। রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলিকে কী বলে? আগ্নেয় শিলা। ঠিক আছে। কালাহারি মরুভূমি আফ্রিকা মহাদেশের যেদিকে অবস্থিত তা হলো দক্ষিণ দিকে। গ্রস্ত উপত্যকা দেখা যায় স্তূপ পর্বতে। মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি। সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয়? চুনাপাথর বা পাললিক শিলা বলা হবে। ক্যারাভান কি মরুভূমি? উটের দলকে ক্যারাভান বলা হয়। ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপরে গড়ে উঠেছে? জাম্বেজি নদীর উপরে। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট তৈবকল। পরের প্রশ্ন দেখো, 3-এর দাগে 3টে টিকা বলেছে ব্যবচ্ছিন্ন মালভূমি। এই 4টে টিকা ব্যবচ্ছিন্ন মালভূমি, বদ্বীপ, ওয়াদি হামাদা এবং মধ্যরাত্রি সূর্যের দেশ। তো এর মধ্যে দুটো করতে বলেছে, আমি 4টি করে দিয়েছি। তোমরা যেটা খুশি এর মধ্যে দুটো করবে। তো প্রথমে দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি সম্পর্কে দেওয়া আছে। কাকে বলে প্রথমে সংজ্ঞাটা দেবে, ছবিটা দিয়ে দিতে পারো, আরও ফ্যান্টাস্টিক। ভূগোলে ছবি আঁকলে একদম ফুল টু ফুল নাম্বার। এবং দেখো এই 2 নম্বর টিকাতে সৃষ্টির কারণ না লিখলেও চলে। তো আমি দিয়ে দিচ্ছি জাস্ট তোমাদের জানার জন্য যে কী করে এটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমিটা। বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি, উদাহরণ দিয়ে দিয়েছি। মানে যদি বড় প্রশ্নও পড়ে এইটা লিখলে একদম ফুল টু ফুল 5 নাম্বার পেয়ে যাবে। কিন্তু 2 নম্বরের জন্য তোমরা শুধু সংজ্ঞাটা দেবে আর ছবি আঁকতে পারলে ভালো, নাহলে উদাহরণটা দিয়ে দেবে। 2-এর প্রশ্ন কি? 2-এরটা কী বলেছিল? বদ্বীপ। দেখো বদ্বীপের সংজ্ঞা এখানে দেওয়া আছে। বদ্বীপ কাকে বলে? ব অক্ষরে দেখো গ্রিক অক্ষর ডেল্টা বা বয়ের মতো দেখতে, এই যে বদ্বীপের নাম। 3 নম্বর ছিল ওয়াদি কাকে বলে। এখানে দাগ নাম্বার ভুল থাকলেও অ্যান্সারগুলো পুরো সঠিক। এখানে 5 দেওয়া আছে ভুলবশত, কিন্তু 3-এর দাগেটা ছিল ওয়াদি কাকে বলে। সারা বেশিরভাগ নদীগুলি অ্যাটলাস পর্বত ও মধ্যমে উচ্চভূমি থেকে সৃষ্টি। মরুভূমি যখন সামান্য বৃষ্টি হয় তখন স্বল্প সময় নদীগুলো জল প্রবাহিত হয়, তবে অধিকাংশ সময় নদীগুলি শুকনো থাকে। এই শুকনো নদীগুলোকে ওয়াদি বলে। এবং 4 নম্বর ছিল হামাদা। তাই তো, কী কী প্রশ্ন ছিল আরেকবার দেখে নিই। দেখো বদ্বীপ ছিল, ওয়াদি হামাদা একসঙ্গে ছিল, আর মধ্যরাত্রি সূর্যের দেশ। তাহলে ওয়াদি এবং হামাদা দেখো একসঙ্গে, এই দুটো অ্যান্সার শিট করবে। ঠিক আছে, 2 নম্বরে 1 নাম্বার করে দিয়ে শুধু সংজ্ঞাটা দিলেই হবে। মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলা হয়? না, নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে মধ্যরাত্রি সূর্যের দেশ। ঠিক আছে, এখানে দেওয়া আছে দেখো হ্যামারফেস্ট বন্দর। এখানে মাঝরাতে সূর্য দেখা যায়। দেখো সূর্যরশ্মি বিকিরণটা মাঝে দেখা যায়। এখান থেকে তোমরা ব্যাখ্যাটা লিখবে সুন্দর করে। পরের প্রশ্ন, 4-এর দাগের প্রশ্ন দেখো, 4টে প্রশ্ন বলেছে। নিত্যবহ নদীর মধ্যে পার্থক্য। আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে কেন? সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? মালভূমিকে টেবিলল্যান্ড বলে কেন? এই সমস্ত প্রশ্নগুলো আগের সেটগুলো আলোচনা করা হয়ে গেছে, তবুও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নাও। তো প্রথম প্রশ্ন, নিত্যবহ নদীর মধ্যে পার্থক্য। এখানে 3টে পার্থক্য দিয়েছি, এখান থেকে লিখে নেবে। বিষয় দেওয়া আছে, নিত্যবহ কাকে বলে, অনিত্যবহ কাকে বলে, এর উৎস কেমন এবং জলবিদ্যুৎ উৎপাদনে কোনটা সহায়ক ভালো। পরে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়েছে কেন? তোমরা জানো আফ্রিকা মহাদেশটা অনেক অনুন্নত, অনেকগুলো দেশ আছে যার মধ্যে এখনও সভ্যতার আলো পৌঁছায়নি, এই জন্য একে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে। এর মধ্যে 4টে পয়েন্ট আছে, যেগুলো তোমরা 2-3টে লিখলেই হবে। তো এখান থেকে তোমরা লিখে নেবে। পরের প্রশ্ন থেকে বলছে সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কারণগুলো লিখবে। কারণ সব নদীতে বেগ সমান থাকে না, কারণ বেগ যত কম হবে মোহনার কাছে তবেই তো বদ্বীপটা সৃষ্টি হবে, নোংরাগুলো জমবে। স্বল্প দৈর্ঘ্যের নদীগুলোকে হয় না, এবং নদীর শক্তির অভাব যদি হয় সেক্ষেত্রে এটা হয় না, বদ্বীপ সৃষ্টি হয় না। উদাহরণ, কোন নদীর উপরে বদ্বীপ সৃষ্টি হয় না? আমাজন নদী প্রচুর জল বহন করলেও নদীর গতিবেগ নদীর মোহনার জন্য এই দ্বারা কোনো বদ্বীপ গঠিত হয় না। পরের প্রশ্ন ছিল মালভূমিকে টেবিলল্যান্ড বলা হয় কারণগুলো দেখো। এখানে অনেকগুলো মালভূমি বেশিরভাগ টেবিলের মতো সমতল, 4-5টা চ্যাপ্টা খাড়াযুক্ত হয়। আকৃতিভাবে মালভূমি দেখতে বৃহদাকার টেবিলের মতনই হয়, এই জন্য মালভূমিকে টেবিলল্যান্ড বলে। এই 3টে পয়েন্ট দিলেই হয়ে যাবে টেবিলল্যান্ড। 5 থেকে প্রশ্ন বলেছে নদী নিম্ন প্রবাহে নদী ক্ষয়কার্যের ফলে 2টি ভূমিরূপের সম্বন্ধে লেখো। এবং 2 আফ্রিকার মধ্যে সাভানা তৃণভূমি ভূমধ্যসাগর উদ্ভিদ সম্বন্ধে বর্ণনা করো। তো নদীর নিম্ন প্রবাহে যেসব ভূমির সৃষ্টি আছে তার মধ্যে একটা প্লাবন ভূমি, শুধু সংজ্ঞাগুলো দেবে। 1 নম্বর হচ্ছে প্লাবন ভূমি, আর 2টো দিতে বলেছে। প্লাবন ভূমি একটা উদাহরণ সময় দেবে, এবং বদ্বীপ। দেখো বদ্বীপ শুধু কাকে বলে দেবে, এর সম্বন্ধে এত কিছু দেওয়ার জন্য শুধু কাকে বলেটাই দিলেই হবে। আর ছবি যদি আঁকতে পারে ভালো, উদাহরণ দিয়ে দেবে একটা। পরে লাস্ট প্রশ্ন ছিল আফ্রিকা মহাদেশে সাভানা তৃণভূমি ও ভূমধ্যসাগর তৃণভূমি অঞ্চলে বর্ণনা। এটা আগে ছিল নিরক্ষীয় উদ্ভিদ এবং ভূমধ্যসাগরের উদ্ভিদ, সেই একই জিনিসটা এটা সাভানা তৃণভূমি দিয়েছে। তো এখান থেকে দেখো অবস্থানটা অবশ্যই লিখতে হবে, বৈশিষ্ট্য এবং উদাহরণ, যে কোন কোন উদ্ভিদ জন্মায় এই সাভানা তৃণভূমিতে। এবং ভূমধ্যসাগরের উদ্ভিদে আগেও এটা আলোচনা করেছি। অবস্থানটা লিখবে তোমরা, বৈশিষ্ট্য লিখবে, এবং কি কোন কোন উদ্ভিদ জন্মায় এই ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে, সেইগুলো সম্বন্ধে তোমাদের লিখতে হবে। তো ইতিমধ্যে আমরা 5 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করে দিলাম। তো দেখা হবে পরের স্কুলটা 6 নম্বর স্কুল নিয়ে। সকলকে বলা, যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে, এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখবে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে এবং সেকেন্ড পরীক্ষার জন্য ফুল টু ফুল প্রিপারেশান নেবে, যাতে তোমাদের নাম্বার কোনো কারণে না কমে। এইভাবে অ্যান্সারগুলো লিখলে তোমরা ফুল নাম্বার পাবে।